আসসালামু আলাইকুম। এশিয়া কাপ উপলক্ষে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের আয়োজন ডাগআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। আমাদের সাথে ম্যাচ অ্যানালাইসিসের জন্য স্টুডিওতে আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট জুলফিকার আলী অনিক ভাই এবং আহমেদ রেজন প্রতীক ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি প্রতীক ভাই, ভালো। চোখ মুখ একটু গম্ভীর লাগছে। অনেক ভাই চেহারা সুরত দেখে মনে হচ্ছে যে খুব রাগ টাগ নিয়ে বসে আছেন। আমরা আপনার সাথে আগে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে অনেকদিন পর আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এশিয়া কাপটা ভালো মতো শুরু হয়েছে, হংকং এর বিপক্ষে আমরা একটা ম্যাচ জিতেছি, আশা ছিল যে এই ম্যাচটা হয়তো আমরা জিতবো, কিন্তু 6 উইকেটের হার। যদি বলি যে আসলে এরকম ক্যালকুলেটিভ ভাবে আমরা আর কতদিন, কিংবা সেম ভাবে যে না প্রথম ম্যাচ জেতার পরে আবার সেই ডাউনে, এরপরে ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমরা যেতে পারবো কি পারবো না, অনেক কিছু ক্যালকুলেশন থাকে। আপনার কাছে জানতে চাওয়া। আসলে আমার সবসময় খারাপ লাগে যে আমাদের যারা দর্শক আছেন, আপনারা যারা আছেন, এবং আমাদের যে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন আছেন, ওনার জন্য আসলে আপনাদের কোনো কিছু করার নাই, তাকে তাকে দেখা ছাড়া। দেখেন, আমরা এমন একটা টিম নিয়ে খেলতে নেমেছি গতকালকে, যে টিমটা জানতো না যে লোড ম্যানেজমেন্টের কারণে তাসকিন এই ম্যাচে ড্রপ হইতে হবে। সো এই ধরনের প্রিপারেশন থাকলে আপনি এশিয়া কাপের মতো জায়গায় যে কিভাবে পারফর্ম করবে, তাসকিন না থাকা, এটা আসলেই যে কোনো টিমে তাসকিনের মতো প্লেয়ার থাকলে তাকে আলাদাভাবে আসলে কেয়ার করবে। এইটা কোনো মানে কিছুর ভিতরে পড়ে না যে আসলে তাসকিন ওনার লোড ম্যানেজমেন্টে আসলে উনি এই ম্যাচটা খেলতে পারবেন না। মানে এই হংকংয়ের ম্যাচে কেন খেলালো? রাইট, আমি এটাই গতকালকে বলতেছিলাম যে কেন আমরা আসলে এই জিনিসগুলো করতেছি। কারণ আমরা আসলে জানি না হাউ টু প্লে। মানে শুধুমাত্র মাঠের ক্রিকেটটা তো ক্রিকেট না। লিটন দাস আসলে উনি ওনার বেস্ট 11 পাচ্ছেন বলে আমার মনে হচ্ছে না, যেখানে উনি ক্লিয়ার কাট বলেছেন সাইফ হাসান যদি টিমে থাকেন একটা মিডল অর্ডার স্ট্রেংথ বাড়ে এবং একজন বলার পাওয়া যাচ্ছে। এরপরে বলার পরে আসলে ক্যাপ্টেনকে কি করতে হবে? আন্দোলন করতে হবে এখন ওনাকে, যে সাইফ হাসানকে দলে ঢুকাতে হবে। গতকালকে আমরা ম্যাচের শুরুতে দেখছিলাম যে যখনই শেখ মেহেদী ক্যাচটা ড্রপ করলেন, পুরো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে গেল। বাংলাদেশ টিমের বডি ল্যাঙ্গুয়েজেও মনে হচ্ছিল যে সামহাউ তারা এটাকে ভর করে ক্যারি করছেন। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে আপনি গত এপিসোডে বলছিলেন যে আমরা পুরো টিম কিছু কিছু জায়গায় চেঞ্জেস দরকার, যেটা সাইফ হাসানের কথা আপনি বারবার বলছিলেন। এবং আমার কাছে গতকালকে যেটা মনে হয়েছে যে আপনি শামীম হোসেন পাটোয়ারি 4টা বল করেছেন, 4টা রান দিয়েছেন। ওনাকে কি আরো আগে একটু বলে ট্রাই করা যেতে পারতো কিনা? কারণ যখন ম্যাচ অলরেডি বের হয়ে গেছে, হয় নট আমি নতুন কাউকে একটু ট্রাই করে দেখি। না, আমার কাছে আসলে পুরো জিনিসটার বোলিং ইউনিটের জায়গাটা আমি হয়তো আসবো পরে, বা ব্যাটিং ইউনিটে আলাদাভাবে আসবো। আমরা আসলে প্রথম 13টা বলে এই ম্যাচটা হেরে গেছি। যে 13টা ডট বল, 2টা উইকেট যেতেই পারে। এই উইকেট ওপেনিং ব্যাটসম্যান ওনারা প্রথম বলে আউট হতে পারেন, এবং সে কারণেই ফার্স্ট ডাউন ব্যাটসম্যানরা যারা হন তারা আসলে একটু ম্যাচুয়ার্ড হন। যেমন লিটন দাস এসে কিন্তু ক্রাইসিসটা ম্যানেজমেন্ট করেছেন, কিন্তু সমানভাবে কিন্তু উনি আরেক এন্ড থেকে ক্রাইসিস ম্যানেজমেন্ট পাননি। হ্যাঁ, তো এই জায়গাটাতে যেমন আমি একটা জায়গায় আসতে চাই, খুবই সামান্য বিষয়গুলা দেখতে খুব একটা বড় মনে হয় না। যেমন শেখ মেহেদী হাসান, উনি কিন্তু একটা ক্যাচ ড্রপ করেছিলেন, তারপরে উনি বোলিং এসেছেন। এই জিনিসটা আসলে উনি তো রোবট না আসলে। হ্যাঁ, উনি যখন ফিল্ডিং এ থাকবেন ওনার মাইন্ডসেট একরকম, বোলিং এ তো এটা ইম্প্যাক্ট করে। ছেলেটাকে যদি আমরা একটু দূরে রাখতে পারতাম, উনি কিন্তু শেষের 2টা ওভার খুব ভালো বল করেছেন। সো ওনাকে কিন্তু ওই জায়গাটা আমরা দিতে পারিনি। আবার আপনি যদি আসেন প্রথম 6টা ওভার যদি স্পেলে আমরা আসি, 3টা ওভার শরীফুল করে গেছেন এবং 3টা ওভার 3 জন ডিফারেন্ট বোলার করেছেন, যেখানে প্রথম ওভারে মুস্তাফিজ উইকেট নিয়েছেন। পরের ওভারে কিন্তু মুস্তাফিজ আর আসেন নাই। মানে আমার কাছে জিনিসগুলো মনে হচ্ছে কি, আমাদের ক্যাপ্টেন আসলে উনি কি ওই যে ড্রেসিং রুম থেকে যে সিদ্ধান্তটা নিয়ে যাচ্ছে সেটাকে এক্সিকিউট করার জন্য আসলে মাঠে প্লেয়ারের অ্যাপ্রোচ কি হচ্ছে, মানসিকতা কি হচ্ছে, এই জিনিসগুলা। এবং আমার কাছে লিটন দাসকে মনে হয় হচ্ছে মাঝে মাঝে আইল্যান্ডে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখবেন উনি হয়তো একটু রিয়েক্ট করছেন, মানে ওনার রিয়াকশনটা আমাদের চোখে পড়তেছে অবশ্যই। হ্যাঁ, কিন্তু এইটার কারণটা কি উনি কি জানেন না? উনি ইন্টারন্যাশনাল লেভেলে পর্যন্ত গেছেন, উনি তো অবশ্যই জানেন, কিন্তু উনি আসলে একটা সময় পর্যন্ত ধরে রাখতে পারতেছেন না। তাহলে ওনার এই রিয়াকশনটা অন্য কোনো ক্যাপ্টেনের কি ডিপ্রেশন আসে না ম্যাচে? আসে, কিন্তু সেইটা আসলে স্ক্রিনের বাইরে থাকার কারণে আমরা হয়তো চোখে দেখতে পারি না ওই সময়টা, বা আলাদা ভাবে করে দেখায়। যে সাকিবেরও কিন্তু এরকম রিয়াকশন ছিল, থ্রো বাজে করেছে, দেখো গ্রাউন্ডে বল মেরেছে, ঠিক আছে, এগুলো হতে পারে, কিন্তু টিমকে যে কামব্যাক করানো যে ব্যাপারটা, মোটিভেশন দিয়ে চিয়ার করা। প্রতীক ভাইয়ের কাছে জানতে চাও, প্রতীক ভাই, আমাদের কি এশিয়া কাপ শেষ, নাকি কোনো ক্যালকুলেশনে আমরা যেরকম এর আগেও দেখেছি বড় বড় টুর্নামেন্টে যে 5 বলে 2 রান করতে হবে, 15 ওভারে ম্যাচ জিততে হবে, কিংবা হচ্ছে ওদেরকে এত রানের মধ্যে আটকে রাখতে হবে, এত রানের মধ্যে ম্যাচ জিততে হবে,
কিংবা এত বলের ব্যবধানে জিততে হবে। আসলে আমরা যখনই খেলা দেখি আসলে কি এর সঙ্গে কি আমাদের ক্যালকুলেটর কিংবা হচ্ছে ম্যাথের প্র্যাকটিসটাও কি করা উচিত? কারণ আমরা বড় বড় টুর্নামেন্ট গুলোতে সবসময় এরকম কারো না কারোর উপরে ডিপেন্ডেন্সিতে থাকি, কোনো না কোনো ম্যাথের উপরে ডিপেন্ডেন্সি থাকি। আসলে স্ট্যাটিস্টিক্স কিংবা ম্যাথমেটিক্স কি বলছে, আমরা কি থাকতেছি? এখন আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি, রাইট নাও আফগানিস্তান ইজ স্ট্যান্ডিং এট দ্য টপ, হ্যাঁ, এবং তাদের নেট রান রেট হচ্ছে +4.70, হোয়ারেস শ্রীলঙ্কা তাদের নেট রান রেট হচ্ছে +2.595, আর আমরা রয়েছি -0.650। তো আমাদের এখন নেগেটিভ রান রেট। আর সবচেয়ে খারাপ বিষয় যেটা যে শ্রীলঙ্কার নেক্সট ম্যাচ হচ্ছে হংকং চায়নার বিরুদ্ধে, সো তাদের নেট রান রেট আরো বাড়বে, এটা এক্সপেক্ট করছি আমরা। এখন আমরা কিভাবে কোয়ালিফাই করতে পারি সেটার আমার কাছে একটাই ওয়ে হতে পারে যে আফগানিস্তান শ্রীলঙ্কাকে বিট করবে। সেটা যদি হয়, এটা ফার্স্ট অপশন, এটা হতে হবে যদি, কারণ আপনি দেখুন যে রাইট নাও আফগানিস্তানের নেট রান রেট +4.70। এখন এখান থেকে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে বিট করে, ওই আফগানিস্তানের নেট রান রেট ঘুরে ফিরে +3 বা 4 পয়েন্ট সামথিং এরকম থাকবে। খুব বেশি এত বড় ব্যবধানে তো সেখানে জয় পরাজয় হবে না। সো আফগানিস্তান আসলে হংকং চায়নার সাথে যে ব্যবধানে জয়লাভ করেছে, they almost secured their place if they win any of the remaining 2 matches. এখন সমস্যা হচ্ছে যে আমাদের এটাই আসলে প্ল্যান বা চাওয়া হবে যে শ্রীলঙ্কা হংকং চায়নার বিরুদ্ধে হারলে ভালো, বাট ইটস ভেরি আনলাইকলি। সেই ক্ষেত্রে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে বিট করে, শ্রীলঙ্কার রান রেট কিছুটা কমবে, আবার ওদিকে হংকং চায়নার সাথে বড় ব্যবধানে জিতলে আবার বাড়বে। সো আপাতত আমি হিসাবের খাতিরে ধরে নিচ্ছি যে একটা ম্যাচ শ্রীলঙ্কা জিতলো, একটা ম্যাচ শ্রীলঙ্কা হারলো, ইন দ্যাট কেস নেট রান রেট এটাই থাকলো +2.595। এটা মানে আশা করার খাতিরে আমি ধরে নিচ্ছি, কিন্তু আমার মনে হয় দুটো ম্যাচ অ্যাগ্রিগেট করলে নেট রান রেট আরেকটু বাড়বে, কারণ হংকং চায়নার সাথে যে ব্যবধানে জিতবে আফগানিস্তানের সাথে হয়তো তাতে কম ব্যবধানে হারবে। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি? নেট রান রেটটা ক্যালকুলেট বেসিক্যালি হচ্ছে যে আপনি ধরেন 20 ওভারের একটা ম্যাচ, কত রান আপনি স্কোর করলেন আর কত রান আপনি কনসিড করলেন, এই দুইটার বিয়োগফল করে মোট ওভার সংখ্যা দিয়ে আমরা ভাগ দিচ্ছি। এভাবে ধরেন ক্যালকুলেশনটা আসছে। তো সেই হিসাবে আমাদের লাস্ট ম্যাচটা যদি আফগানিস্তানের সাথে হয়, ফার্স্টে বোলিং করে আমরা যদি আফগানিস্তানকে উইদিন 150 রেস্ট্রিক্ট করতে পারি, ইন দ্যাট কেস আমাদের সেই টার্গেটটাতে চেস ডাউন করতে হবে অ্যারাউন্ড 10 ওভার্স এর মধ্যে, যদি আমরা পরবর্তী রাউন্ডে প্রসিড করতে চাই। আর যদি আমরা ফার্স্টে ব্যাটিং করি, ইন দ্যাট কেস সেটা আরো কঠিন, আমাদেরকে ম্যাচ জিততে হবে মিনিমাম 150 রান বা তার বড় ব্যবধানে। তো সিনারিওটা এখন এই অবস্থায় রয়েছে আর কি। অনলি ইফ যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে বিট করে, সেই ক্ষেত্রে আবার যদি শ্রীলঙ্কা জিতে যায়, সেই ক্ষেত্রে আমাদের মার্জিনটা আরো বাড়াতে হবে। সো কাগজে কলমে বিষয়টা অনেকটা কঠিনই মনে হচ্ছে। আসলে এই দোলাচাল কিংবা যোগ বিয়োগ গুণ ভাগের কারণে আসলে আমরা যারা দর্শক কিংবা আমরা যারা স্পোর্টস এর সাথে কানেক্টেড, আমরা কিন্তু এই জিনিসটা সার্ভাইভ করি যে আসলে কতটা কষ্ট করে এই ক্যালকুলেটিভ জিনিসগুলা। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে প্রতীক ভাই, আমরা যদি হংকং এর সঙ্গে ম্যাচটাকে আর একটু এক পেশে করে ফেলতে পারতাম, কিংবা যেটা আফগানিস্তান করেছে, কিংবা ওর কাছাকাছি যদি কোনো একটা কিছু থাকতো, হয়তো আমাদের জন্য একটু ইজিয়ার হতো। যে ইভেন কোনো জিনিস তো থাকতোই, এমন হতে পারতো যে আপনি যেটার কথা বলছিলেন যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে হয়তো শ্রীলঙ্কা হারলো, সেক্ষেত্রে আমাদের যদি রান রেটটা ভালো থাকতো হংকং এর বিপক্ষে, যদি ওইটা আমরা ক্যারি করতে পারতাম, একটু ইজিয়ার হতো যে না ঠিক আছে, আমার কম ব্যবধানে যদি হারাতাম তাও আমি করতে পারতাম। তো আমরা একটু যেতে চাই অনিক ভাইয়ের কাছে। অনিক ভাই, আমরা গতকালকের ম্যাচ কোথায় হেরেছি? আমরা গতকালকে ম্যাচ আমি একটু আগে বলছিলাম যে প্রথম 13টা ডট বল, এই জায়গাটায় আসলে ম্যাচটা হেরে যাওয়া। দ্বিতীয় যে জায়গাটা আমার কাছে খুব বোল্ডলি লেগেছে সেটা হচ্ছে তাসকিনের ড্রপ। এইটা আসলে কোনোভাবে রিকভারি হয় নাই। এবং আরো একটা জিনিস যদি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, আমাদের ম্যাচ হারার কোনো ক্যালকুলেশন ছিল না যে হ্যাঁ আমি ম্যাচ হেরে যাব, কিন্তু আসলে কতটুকু আমি টেনে নিয়ে যেতে পারবো, মিনিমাম আমাকে এতটুকু টেনে নিয়ে যেতেই হবে। তো এই জিনিসটা না আমার কাছে মনে হয় নাই আমাদের বোলাররা জানতেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমাদের বোলিং ইউনিট আসলে একটা নতুন বোলিং ইউনিটের মতো লাগছে, যে নতুন ভাবে তারা খেলতে আসছে, ডেবু হচ্ছে এরকম লাগতেছে। মানে আদার দেন আমি যদি আসলে তানজিদ হাসান সাকিবের কথা বলি, ওনারকে
আমার কাছে মনে হচ্ছে প্রপার ইউটিলাইজ করা হচ্ছে না। হ্যাঁ, মানে এত বেশি অপশন আছে এবং সেটাতে মনে হচ্ছে না প্রপার ইউটিলাইজ হচ্ছে। দেখেন আপনি যদি ইন্ডিয়ার সাথে ইউএই এর ম্যাচটা দেখেন, হার্দিক পান্ডিয়া ওপেনিং ওভার করেছিল, 10 রান দিয়েছে এবং স্ট্রেট ডাউন ড্রপ, ওনাকে আর বোলিং এ আর আনেনি। ইন্ডিয়া এই লাক্সারিটা দেখাতে চায় না। হ্যাঁ, সো বাংলাদেশ কেন দেখাতে চাচ্ছে? কারণ আসলে আমরা জানতে পারতেছি না যে কাকে কখন কোন জায়গায় আমি ব্যবহার করবো, এবং উনি যদি ফেল করেন কাকে আসলে ওই জায়গাটা রিপ্লেস করা হবে। হ্যাঁ, মানে এইভাবে টিমটা সাজানো হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আপনি দেখেন আমরা টোটাল রান করেছি 139, হ্যাঁ, এর ভিতরে আমরা ডট বল দিয়েছি হচ্ছে 37। এইটা আপনি টি20তে যদি যান স্ট্যান্ডার্ড ফরম্যাটে 35 to 38% ডট বল অ্যাকসেপ্টেবল, বাট তারপরেও কেন রান 139? কারণ হচ্ছে বাউন্ডারি কম। আমরা যখন ব্যাটিং করছিলাম, আপনারা হয়তো খেয়াল করেছেন কমেন্ট্রিতে বারবার বলছে আউটফিল্ডটা একটু স্লো, বাউন্ডারি হচ্ছে কম। ওয়ারেলস যখন শ্রীলঙ্কা ব্যাটিং এ আসলো, হ্যাঁ, ওনারা মাত্র 88 বলে পুরো ম্যাচ শেষ করে ফেলেছে। তার ভিতরে হচ্ছে 23টা ডট বল, মানে 65 বলে তারা যা স্কোর করেছে, আমরা যা স্কোর করেছি 83 বলে, সেটা ওরা 65 বলে চেস করেছে। তো এই যে স্কোরিং বলগুলা যেটা হচ্ছে, কোন জায়গায় স্কোরিং বলটা বেশি হচ্ছে, কোন স্টেজে বেশি হচ্ছে, এই জিনিসগুলা আমার মনে হয় অ্যানালাইসিসে একটু আনা উচিত। প্লেয়ারদেরকে আসলে এই জিনিসগুলো বুঝতে হবে, ওনারা এগুলো বুঝতে পারতেছেন না। মিডল ওভারের খেলার ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে না আমাদের প্লেয়াররা বুঝতে পারতেছেন। তাওহিদ হৃদয়ের রান আউটটা আমি কোনোভাবে একসেপ্ট করতে পারতেছি না। এই কারণটা কি, হয়তো বলতে পারেন যে আমার বাউন্ডারি থেকে থ্রো করেছে, আউট হয়ে গেছে। কালকে রিশাদ ভাই বলতেছিলেন যে যদি ওইখানে উনিও দাঁড়ায় থাকতেন, বলটা ওনার হাতে আসলে উনিও রান আউটটা করতে পারতেন। অবশ্যই এইটার চেয়েও বড় ব্যাপার হচ্ছে ঠিক তার আগের বলে ওনার একটা ক্যাচ ড্রপ হয়েছে। আমরা জানতাম যে ক্যাচ ড্রপ হলে ব্যাটসম্যানের লাক ফেভার থাকে এবং সেটাকে সে ক্যারি ফরওয়ার্ড করে, এক্সেপ্ট বাংলাদেশ। এটা মনে হয় ইতিহাসে কোথাও বলা নেই, এইটা অ্যাড করতে হবে আসলে। এবং আপনি দেখেন লিটন দাস আউট হয়েছেন, হ্যাঁ উনি একটা স্কোরিং শটের জন্য ট্রাই করে আউট হয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে ওই সময় ওনার এই স্কোরিং শটটা দরকার ছিল না। কেন দরকার ছিল না? কারণ শামীম পাটোয়ারি বলেন, জাকির আলী অনিক বলেন, ওনারা কিন্তু শেষের দিকে ওইভাবে ব্যাট চালাতে পারেননি, কারণ ওনারা জানেন এরপরে যারা আসবে তারা ওনাদের মতো করে মোমেন্টাম করতে পারবেন, এবং ওনারা কিন্তু সেটা করেছেন। শেষ 5 ওভারে কিন্তু আমরা 9.2 করে আমরা রান নিয়েছি। তার মানে আমরা ক্যাপাবল শ্রীলঙ্কার মতো এরকম একটা অ্যাটাকিং বোলিং। আপনি যদি দেখেন যে ডেথ ওভারে চামিরা উনি যে পরিমাণ ডেথ ওভার স্কিল বল করে গেছেন, ওইখানের পরও আমরা কিন্তু শেষ 5 ওভারে 46 রান নিয়েছি। তার মানে কি আমাদের ব্যাটসম্যানরা ক্যাপাবল? যদি ওনাদেরকে মানে একটু কমফোর্টেবল জায়গায় দেন, তাহলে আমাদের প্রথম দিকের ব্যাটসম্যানদের কাজ কি? ওনারা একটু পিচের থেকে রানটা নিয়ে আসলেই তো হয়। আপনি দেখেন ওপেনিং 2 জন ব্যাটসম্যান আউট হয়ে গেছেন, 13টা ডট বল। এরপরে যে তাড়াহুড়ার মানে করার ইম্প্যাক্ট, তাহিদ হৃদয়ের রান আউট এবং শেখ মেহেদী, আসলে আমার কাছে মনে হয়েছে এটা মানে ওনার একটা আউট অফ দ্য বক্স প্ল্যান করতে, যে উল্টা আমরা আসলে আউট অফ দ্য বাউন্ডারি হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে আসলে টিম সিলেকশনের ক্ষেত্রে এই ভাই মানে একদম ভাই ব্রাদারশিপটা বাদ দিতে হবে। আমার তাওহিদ হৃদয়কে আমার একদমই এখন মনে হচ্ছে না, ব্যাপারটা এরকম না যে আমি তাওহিদ হৃদয়ের এগেনস্টে, বিশ্বাস করেন আমি ওনার ফেভারে, আমার তাওহিদ হৃদয়কে দরকার। এই কারণেই ওনাকে একটু বাইরে রাখবেন, উনি স্ট্রেস রিলিফ করবেন, উনি নিজেকে নিয়ে কাজ করে আবার কামব্যাক করবেন। এই জায়গাটা ওনাকে দেয়া হচ্ছে না। এই জায়গা থেকে আমার একটা কোশ্চেন আছে অনেক ভাই, যে ওনার স্ট্রেস রিলিজের ব্যাপারটা কিন্তু আমরা অনেকদিন ধরেই কথা বলছি। আমাদের এই শো যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই বাজে ফর্ম ক্যারি করছে টি20 ফরম্যাটে। সেটা আপনি পাকিস্তানের সিরিজের আগে, শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি, ইনফ্যাক্ট নেদারল্যান্ড সিরিজেও আমরা কিন্তু ওনাকে ওইভাবে কামব্যাক করতে দেখিনি, যে তাওহিদ হৃদয়কে আমরা এক্সপেক্ট করেছি কিংবা দেখে আসতেছি। তাহলে আমি, আপনি কিংবা আমরা যারা অ্যানালাইসিসের কাজ করছি কিংবা আমরা দর্শক যারা, তারা যদি এই ব্যাপারটা যদি বুঝতে পারি, তাহলে টিম ম্যানেজমেন্ট কিংবা বাকি কোচরা কি এটা বুঝতেছে না যে তাদের জন্য একটা স্ট্রেস রিলিজের জন্য একটা ছোট্ট একটা জায়গা দরকার, যে সে ব্যাক করার জন্য তাকে যে সুযোগটা দেয়া। একটা ডার্ক ট্রুথ কি জানেন? তামিম ইকবাল একবার একটা ব্যাটসম্যানের ব্যাপারে বলেছিলেন যে উনি কেন স্কোয়াডে, তখন টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে এই প্লেয়ারকে বাদ দিয়ে তুমি যে কোনো কথা বলতে পারো। তা এইভাবে যদি টিম সিলেকশন হয়, এইভাবে যদি আপনি খেলতে চান, তাহলে আসলে খুব বেশি দেরি নাই যে আমরা আসলে কেনিয়ার মতো ইতিহাসে আস্থা ঘুরে চলে যাব। আমি প্রতীক ভাইয়ের কাছে জানতে চাই,
আমরা কিছুদিন আগে এটি এশিয়া কাপ উপলক্ষে আমরা দেখেছি জুলিয়ান উডের মতো হিটিং ক্যাপাবিলিটি কোচ আনা হয়েছিল যাতে বড় হিট শট করতে পারে। তো আমি জানতে চাইবো যে আসলে বাংলাদেশ ম্যাচ হেরেছে কোথায়, সেটা তো অবশ্যই জানতে চাইবো, কিন্তু তার আগে জানতে চাও আসলে এত ভালো কোচ আনার পরে আমাদের যে অ্যাপ্রোচটা আমরা দেখেছি, হ্যাঁ ঠিক আছে অনেক ভাই যেটা বলেন যে 2টা উইকেট পড়তেই পারে, ওপেনারদেরকে আসলে ফ্রি হ্যান্ড খেলার অপশন দেওয়া হয়েছে, তোমরা ধুমধুমার মারতে পারো, এবং আমাদের কিন্তু ওই এক্সপেকটেশনটাই ছিল যে 2 ওপেনার একটা খুব বড় স্কোর না হলেও খুব ভালো একটা স্কোর করে দিয়ে যেতে পারে, 30-40 রানের ক্যামিও। এরপরেও কিন্তু আমরা ওই অ্যাপ্রোচটা পাইনি, কিংবা টিম বিল্ডিং এর কথা গতকালকে কমেন্টেটরদের শুনছিলাম যে তারা কি আসলে পাকিস্তান ম্যাচের কোনো ইয়া নিচ্ছেন কিনা, যে পাকিস্তান শুরুর দিকে মোহাম্মদ হারিস এরা একটু খেলেছেন এবং যখন সেট হয়েছেন তখন কিন্তু তারা খুব ভালো মতো স্টপ করেছেন, কিন্তু বাংলাদেশ তো আসলে ওইভাবেও কালকে আমরা দেখিনি, রান আউট হওয়া, ক্যাচ মিসের পরপরই। সো ওভারঅল আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলিয়ান উডের এটাকে আসলে ইউটিলাইজ করেছি নাকি এটা লং টার্মের জন্য আপনি বলছিলেন যে আরো লং টার্ম দরকার? এখন বিষয়টা দেখেন, আমি কালকে যখন দুটো ভেন্যু নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর আবুধাবি স্টেডিয়াম, যে দুটো ভেন্যুতে খেলা হচ্ছে। আবুধাবির উইকেটটা কিন্তু একটু ডিফারেন্ট, ম্যাচ সিনারিও এখানে ডিফারেন্ট হবে। আমি বলছিলাম যে এখানে পেসাররা কিছু বাড়তি সুবিধা পাবে। শ্রীলঙ্কা কালকে প্রথমে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়, এবং আপনি যদি তাদের স্কোয়াডটা দেখেন সেখানে তাদের স্পেশালিস্ট স্পিনার ছিলেন শুধুমাত্র একজন, ওয়ানিন্দু হাসারাঙ্গা। সো আপনার স্কোয়াড দেখে কিন্তু বোঝার কথা যে দে হ্যাড দেয়ার প্ল্যানস, হ্যাঁ, এবং পেসার দিয়ে কিন্তু আমাদেরকে কাবু করার তাদের একটা প্ল্যান ছিল ইনিশিয়ালি। এখন হতে পারে আপনার প্ল্যানে থাকতে পারে যে ওপেনাররা যাবে শুরুতে, ঠিক আছে, চার্জ করবে, কিছু রান দ্রুত বের করে আনবে, কিন্তু যখন আপনি শুরুতে দেখবেন যে নুয়ান তুষারা, দুষ্মান্তা চামিরার মতো বোলাররা বল করছেন, এবং আমি আগে থেকে বলছি যে মাঠটা যেহেতু খোলা, এখানে উইন্ড ফ্লোটা কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের চেয়ে বেশি, সো ন্যাচারাল সুইংটা এখানে অবশ্যই বেশি থাকবে। এখন আমার মনে হয় যে ওপেনার দুজন একটু সার্কামস্পেক্ট হতে পারতেন, লাইক অ্যাজ প্রথম 1 বা 2 ওভার। আপনি পারভেজ হোসেন ইমনের ডিসমিসালটা আমার মনে হচ্ছে উনি আরেকটু রয়েস হয়ে, বিশেষ করে কালকের ম্যাচ সিনারিওতে একটু হয়তো ধীরে খেললেও খেলতে পারতেন, ঠিক আছে, তা গেল। এখন ধরে নিলাম যে ওপেনার দুজন ফ্লপ করলেন। আমার হচ্ছে বাংলাদেশ টিমের এই যে প্ল্যানিংটা নিয়ে কিন্তু আমি অনেক আগে থেকে কথা বলছিলাম, এন্ড আই হ্যাড মাই ওন অপিনিয়ন, ঠিক আছে, অনেকেই হয়তো একমত হবেন না। আমি সবসময় আমি একটা কথা বলি যে টি-20 ক্রিকেটে আপনার ইনিংস বড় করতে গেলে বা বড় স্কোর সংগ্রহ করতে গেলে আপনার খুব লম্বা ব্যাটিং লাইন আপের কিন্তু দরকার নেই, ঠিক আছে, ইম্প্যাক্টফুল ইনিংস দরকার, এবং খেলাটাতে 120 বলের, ঠিক আছে। তো আপনার দুজন ব্যাটসম্যান যদি সেট হয়ে যায়, 30-60টা বল বা 40-80টা বল খেলে ফেললে কিন্তু ইটস অলমোস্ট ডান, যেটা গতকালকে হয়েছে। জাকির আলী অনেক খেলেছেন 40টা বল, শামীম হোসেন পাটোয়ারি 40টা বল খেলেছেন, উইকেট কিন্তু 5টা হাতে রেখে আমরা 20 ওভার শেষ করেছি। আমি সবসময় বলছিলাম যে শামীম হোসেন পাটোয়ারি রিসেন্টলি ওনার স্ট্রাইক রোটেশনের অ্যাবিলিটিটা অনেক ভালো হয়েছে। তাহিদ হৃদয়ের ক্ষেত্রে যেটা লিমিটেশন, শামীম হোসেন পাটোয়ারি কিন্তু ওই দক্ষতাটাই বাড়িয়েছেন, ঠিক আছে। তো ইফ নট ফর আই উড হ্যাভ লাভ টু সে শামীম হোসেন পাটোয়ারি ব্যাট এট নাম্বার 5, ঠিক আছে। এটার কারণটা কি, যে উনি কিন্তু এখন ওই আগে যেমন শামীম হোসেন পাটোয়ারিকে আমরা দেখেছি শুরুতে নেমে মার্কাটারি ব্যাটিং করা, খেলার ধরনটা কিন্তু উনি কিছুটা চেঞ্জ করেছেন। স্পিন বলে উনি খুব ভালো স্ট্রাইক রোটেট করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন শট। সো আমার মনে হয় শামীম হোসেন পাটোয়ারিকে আরেকটু ওপরে বাংলাদেশ খেলাতে পারতো। কালকে যখন উনি খেলতে এসেছেন, ম্যাচ ইজ অলমোস্ট ডান, 50 রানে 5টা উইকেট চলে গেছে। এখান থেকে আপনি টিমকে কত দূর রিকভার করাবেন? অবশ্যই, তাই না? সেখান থেকে তো ভালোই করেছে, 139 রান 5 উইকেটে সংগ্রহ করেছে। শেখ মেহেদীকে প্রমোট করা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি, একটি কারণে, বাংলাদেশ পাকিস্তানের যে টি-20 সিরিজটা ছিল ওখানে কিন্তু সেকেন্ড ম্যাচে শেখ মেহেদীকে প্রমোট করা হয়, এবং উনি কিন্তু ম্যাচ ঘোরানো একটা ইনিংস খেলেছিলেন। এবং সত্যি কথা বলতে গেলে শেখ মেহেদীর ইনিংস এর উপর ভর করে কিন্তু আমরা পাকিস্তানের সাথে সেকেন্ড টি-20 ম্যাচটা জিতেছিলাম। তো টি-20 সেটআপে বা একটা আদর্শ টি-20 টিমে আপনার কিছু ফ্লোটার দরকার, হু ক্যান ব্যাট এনিহোয়ার। পাকিস্তানে মোহাম্মদ নওয়াজ রয়েছেন, ওনাকে আপনি যে কোনো জায়গায় খেলাতে পারবেন। ইন্ডিয়াতে আকসার প্যাটেল রয়েছেন, শ্রীলঙ্কাতে হাসারাঙ্গা রয়েছেন, ওনাকে কিন্তু আমরা অনেক সময় প্রমোট করে খেলাম। আমার মনে হয় শেখ মেহেদীকে এরকম রোল ইউজ করা বেটার। আমার মনে হয় কোনোদিন প্রয়োজন হলে একটু উপরে তুলে তাকে খেলানো যেতে পারে। বাট বিষয় একটাই, তাহিদ হৃদয়কে মিডল অর্ডারে খেলিয়ে আমরা একটা জায়গা নষ্ট করছি এবং মূল্যবান কিছু বল নষ্ট হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে আসলে পরবর্তীতে রিকভার করাটা অনেক কঠিন হচ্ছে। আপনি যদি কালকে দেখতেন যে এই রানটা যদি 150 প্লাস হতো, 160 হতো,
ম্যাচ আমরা জিততাম কিনা জানি না, কিন্তু এই যে নেট রান রেটের যে হ্যামারিংটা হলো আমাদের উপরে, সেটাও হয়তো অনেকটা কম হতো। আমরা হয়তো নেগেটিভ নেট রান রেটে যেতাম না। হংকং চায়নার সাথে জয়লাভের জন্য আমাদের একটা পজিটিভ নেট রান রেট ছিল, সেটা হয়তো জিরোর কাছাকাছি বা এরকম একটা পজিশনে আসতো, তাহলে আমাদের আফগানিস্তানের সাথে যে ম্যাচটা রয়েছে সেখানে জয়ের মার্জিনটা আর একটু ছোট থাকতো। অবশ্যই। আমি আবার এর আগের ম্যাচের হংকং এর ম্যাচের কথা যদি একটু তুলে আনি, সেক্ষেত্রে অনেক ভাই বারবার বলছিলেন যে আমরা হংকং এর বিপক্ষে আমি আমার বেস্ট 11 খেলাইছি, যার কারণে হয়তো তাসকিনকে ড্রপ করা, এবং ওই ম্যাচেও কিন্তু আমি অনেক ভালো রান রেট নিয়ে কিন্তু শেষ করতে পারিনি, যেটা আমি এই ম্যাচেও কিন্তু আমি ওটা পাইনি। আমার কথা হচ্ছে যে আসলে এই যে বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপ কি ক্যাপাবল না, নাকি আসলে তাদের বেস্ট পারফরমেন্সটা আমরা পাচ্ছি না? আমরা আসলে ওনাদের বেস্ট পারফরমেন্স পাচ্ছি না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে টিম কোনো জায়গায় টায়ার্ড, মানে মানসিক ভাবে টায়ার্ড। দেখেন তামিম গতকালকে কিন্তু 2টা বল পেয়েছিলেন ফুলটস ওপেনিং এ, একদম প্রথম বলটাই কিন্তু আউটসাইড অফ, একদম মানে লোপ্পা বল বাংলা ভাষায় যাকে বলে। যখন ওই ধরনের একটা বল আপনি এটাকে ক্যাচ করতে পারবেন না, তার মানে আপনাকে ধরে নিতে হবে যে দেয়ার ইজ সামথিং প্রবলেম ওভার দেয়ার, আমি রেডি না। হ্যাঁ, তারপরে এই যে ভাইয়া বলতেছিলেন যে শেখ মেহেদী কথা, যে ওনাকে দিয়ে আমরা এরকম এক্সপেরিমেন্ট চালাতে পারি, এটা কি উনি জানেন যে ওনাকে এই কারণে দেয়া হচ্ছে? ওনাকে কালকে আমি দেখে মনে হচ্ছে যে ভাই মানে জোর করে নামানো হয়েছে, যে মানে সে কোনোভাবে খেলতে চাচ্ছে। এইটা তো হইতে পারে না, ওনাকে ক্লিয়ার থাকতে হবে। আপনি ইন্টারন্যাশনাল লেভেলে আমরা আসলে কেন প্লেয়ারদেরকে নিই, কেন অনেক প্লেয়ার ইন্টারন্যাশনাল লেভেলে আসেন না ভালো পারফর্ম করার কারণে, শুধুমাত্র অ্যাডজাস্টেবলের কারণে। ওনারা কন্ডিশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছেন না, ওনারা সিচুয়েশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছেন না। এই স্কিলটা না থাকার কারণেই অনেকে ন্যাশনাল টিমে খেলতেছেন। এবং আপনি এইদের যারা আমাদের ন্যাশনাল টিমে আছেন, ওনারা কি আসলেই কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছেন? কিন্তু অনেকদিন তো হলো, এরা তো কেউ নতুন না। কারেক্ট। এটা ওনারা কি জানেন? আমরা আসলে এখন পর্যন্ত আমরা মিডিয়াতে মানে এই পঞ্চপাণ্ডব নিয়ে কথা বলতেছি। আগে আপনি আপনার সঙ্গে কথা হচ্ছিল যখন আপনি একটা জিনিস বললেন যে মুস্তাফিজের মতো এক্সপেরিয়েন্স বোলার এখন এশিয়া কাপে কেউ খেলছে না, খেলতেছে। সো সেম ভাবে যদি আমি বলি, বাংলাদেশের এখনকার টিমে যারা খেলছে এরা কিন্তু কেউ নতুন না। কেউ ন্যাশনাল সার্কিটে টেস্ট খেলেছে, কেউ ওডিআই খেলেছে, কেউ টি20 খেলেছে, ঘুরে ফিরে এরা প্রত্যেকেই অন এভারেজ 10 to 15 ম্যাচ অলরেডি তারা প্রত্যেকেই খেলেছে। তো ওইখানেও যদি আমি বলি যে আমরা অনেকদিন ধরে একটা স্বপ্ন দেখছি যে বড় একটা ভালো স্টার্ট আমরা নিব আমাদের ওপেনিং পেয়ারে। তো আপনি লাস্ট কবে এই ওপেনিং পেয়ারটার ভালো স্টার্ট দেখেছেন? আমার কিন্তু মনে হয় না। একজন না একজন হয়তো কোনো না কোনো একটা ইনিংস খেলে দিচ্ছে, কিন্তু আমরা অনেকদিন ধরে একটা এক্সপেকটেশন মনের মধ্যে আমরা দর্শকরা চিন্তা করছি যে দুইজনই প্রচন্ড মারকুটে ব্যাটসম্যান, তারা একটা ভালো স্টার্ট দিবে দুজনে মিলে 40-45 রানের স্টার্ট। কিন্তু ওই স্টার্টে কিন্তু লাস্ট ম্যাচে আমরা 24 রান পর্যন্ত দেখেছি, এর আগে হয়তো 15-20 রান, কোনো জায়গায় 20-25 রান। তো এটাও কিন্তু কনসার্নের জায়গা যে আসলে আমরা একটা ওপেনিং প্লেয়ার যাদেরকে নিয়ে ফিউচার দেখছি, তারাও কিন্তু একটা ভালো স্টার্ট দিবে। বড় ম্যাচে রান না পায় তাহলে কোথায়? যখন আপনি টিমের ভিতরে দেখবেন যে মানে কিছু মোরাল ডাউন, ইনজাস্টিস হচ্ছে, তখন আসলে আপনিও মানে এইগুলো নিয়ে অনেক বেশি গসিপ হয় রাদার দেন ক্রিকেট। আপনি দেখেন আমাদের বোলাররা ডট বল করতে পারতেছেন কম, যেখানে নাসুম কিন্তু এটার জন্য এক্সপার্ট। উনি কেন আসলে বাইরে? কেন আমরা রিশাদের উপরে এত ডিপেন্ড করতেছি, যেখানে ওনার আসলে একটা প্রবলেম চলতেছে? সামি ভাই কিছুদিন আগে ওনাকে এটা রিপোর্ট করেছিলেন, এবং ওনারা কিছু ইস্যু তৈরি হয়েছে, এবং এটা সব ক্রিকেট এক্সপার্ট জানেন যে উনি যতদিন পর্যন্ত এটা মানে ওভারকাম না করে আসবেন, উনি কিন্তু এখানে আউটপুট দিতে পারবেন না। তাহলে ওনাকে কেন আমরা রিকভারি সেন্টারে না পাঠায় ওনাকে ম্যাচ খেলাচ্ছি? আমাদের কি রিসোর্স কম? নাসুম কি ম্যাচ উইনিং প্লেয়ার না? আর নাসুম কি ইন্টারন্যাশনাল প্রুভেন প্লেয়ার না? তাহলে আমাদের আসলে নিজেদের উপরে কোন জায়গায় এটা ইস্যু, এই ইস্যুটা আসলে ফাইন্ডিং করে টিম ম্যানেজমেন্টকে আগাইতে হবে। এবং ওই আমরা যদি দেখি যে সামনে নির্বাচন আছে এবং অল দোজ থিংস, এইটা ভাই এটা বোর্ডের ব্যাপার, মানে মাঠের ক্রিকেটের সাথে তো এটা কানেক্টেড না, কিন্তু মাঠের ক্রিকেট এটা ইম্প্যাক্ট করতেছে, এবং এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। আমি কিছুদিন আগে মাশরাফি বিন মুর্তজার একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ওইখানে উনি বলছেন যে আপনারা যে পঞ্চ পাণ্ডব বলেন, আমরা পঞ্চ পাণ্ডব হইতে পারতাম না যদি আমাদের সময় সোশ্যাল মিডিয়া থাকতো। তো আসলে এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা বা এই যে মানে সব এক্সপেকটেশনের প্রেশারটা এমন ভাবে টিমের উপরে আছে, আমার কাছে কেন জানি মনে হয় এইটা তাদের ম্যাচ ইম্প্যাক্টে করতেছে। মানে আরো অনেকগুলো বিষয়ের মধ্যে এইটা একটা বিষয়। এবং টিমের ভিতরে কোপ আপনেস কম। এবং আপনি দেখবেন আমরা যখন মাঠে থাকতাম, আমরা তো খেলছি ক্রিকেট, মাঠে থাকলে আমরা তো চিয়ার আপ করতাম। আপনি দেখেন আমাদের টিমে জাকের আলী অনেক
এবং এরকম নাম করা 2-4 জন ছাড়া শামীম হোসেন পাটোয়ারিকে দেখেছি এরা যতটুকু এনার্জি দেয় মাঠে, 3-4 জন প্লেয়ার ছাড়া সবাই কিন্তু মোরালি ডাউন, এবং আমার মনে হচ্ছে যে আমি খেলার জন্য খেলছি টাইপের, কারোর মধ্যে ওই অ্যাগ্রেসিভনেস অ্যাগ্রেশনটা কিচ্ছু পাচ্ছি না আমরা। এবং প্রতীক ভাইয়ের কাছে একদম ছোট করে বাংলাদেশ এবং আগে ওই লাস্ট ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা সবসময়ই চিন্তা করি যে বাংলাদেশ ভালো খেলবে, এবং আমি গতকালকে একটা শোতে আমি শুনছিলাম যে বাংলাদেশ কি পাকিস্তানের ওই শ্রীলঙ্কার ব্যাটসম্যান বোলারদেরকে বল করা দেখেনি, যে তারা কোন লেন্থে বল করছে, দুষ্মন্ত চামিরা কতটা স্পিডে ইয়র্কার দিচ্ছে। সো বাংলাদেশ তো পরে বল করেছে, তো বাংলাদেশ তো অন্তত বুঝতে পারা উচিত যে আসলে কোন লাইন লেন্থে যাওয়া উচিত, এবং বাংলাদেশের এই বোলিং লাইন আপটা বাংলাদেশ লাস্ট 5 বছর ক্যারি করতেছে কাইন্ড অফ। সো এত এক্সপিরিয়েন্স বোলিং লাইন আপও কি শ্রীলঙ্কাকে অ্যাটলিস্ট একটা কম্পিটিশনের জায়গা আনতে পারে? বাংলাদেশ কিন্তু সবার কথা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট হাফে ম্যাচ হেরে গেছে, 140 টার্গেটের আসলে কখনোই হতে পারে না। আমরা ম্যাচ হেরে গেছি আগে, কিন্তু আমরা তো অ্যাটলিস্ট একটা মানে 20 ওভারের কাছাকাছি জায়গায় তো নিয়ে যেতে পারতাম, 6টা-7টা উইকেট নিতে পারতাম। তো এইটা কেন? আসলে তাসকিন আহমেদের অ্যাবসেন্সটা আমাদের জন্য একটা বিগ ব্লো ছিল, কারণ এই ধরনের টার্গেট যখন আপনি ডিফেন্ড করবেন আপনার নতুন বলে উইকেট দরকার অবশ্যই। সেখানে আমার মনে হয় তাসকিন আহমেদকে আমরা মিস করেছি। এখন বিকল্প অপশন যেটা হতে পারত, আমি সবসময় বলে আসছি এবং অনেক অ্যানালিস্টই বলে আসছেন তানজিম হাসান সাকিবকে নতুন বলটা দেওয়া। আমি জানি না শরীফুল ইসলামকে কালকে কেন ইনক্লুড করা হয়েছে, মানে অ্যাজ আ পেসার রাইট নাও শরীফুল ইসলামের রিসেন্ট যে ফর্ম আমার খুব একটা ভালো লাগছে না। আপনার শ্রীলঙ্কার সাথে টি-20 যে সিরিজটা ছিল, লাস্ট টি-20 একমাত্র শরীফুলই বেধড়ক পিটুনি খেয়েছিলেন, যেখানে শ্রীলঙ্কার ব্যাটাররা বাংলাদেশের কোনো বোলারের বিরুদ্ধে সুবিধা করতে পারে না। কালকে আমরা কিন্তু শ্রীলঙ্কার রানটাও কিন্তু শুরুতে চেপে ধরতে পেরেছিলাম। মোস্তাফিজুর রহমান যখন উইকেট পেলেন, তানজিম হাসান সাকিব মোটামুটি একটা ভালো ওভার করেছিলেন। 4 ওভার পর্যন্ত বাংলাদেশ পাওয়ার প্লে শেষ ওভারে কিন্তু ওই শেখ মেহেদী ক্যাচ ড্রপের পরে ক্যাচ ড্রপ হতে পারে, বাট ওটা ক্যাচ ধরার মতোই ছিল, ধরলাম যে ক্যাচটা ড্রপ হয়েছে। তারপর কিন্তু শরীফুল ইসলাম খুব এরাটিক লাইন এন্ড লেন্থে বোলিং করেন বাকিটা ওভার। ওখান থেকে কিন্তু আসলে যে ম্যাচের লাগামটা একটু ছুটে যায় আমাদের হাতে। এবং আমি যদি এখন একটু ফেস বাই ফেস আসলে চিন্তা করি, প্রথম 4 ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল 28 এবং 6 ওভার শেষে তাদের রান হয় 55 এক উইকেটে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কোন জায়গাটাতে আসলে আমরা ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে। সেখানে বাংলাদেশের ফার্স্ট পাওয়ার প্লেতে রান ছিল 30 রান 3 উইকেট, এবং আমরা ম্যাচ থেকে কমপ্লিটলি বের হয়ে যাই হচ্ছে 7ম থেকে 10ম ওভারে। সেখানে শ্রীলঙ্কা রান সংগ্রহ করেছে 52 বিনা উইকেটে। এই জায়গাটাতে যে মিডিল ওভার্সে ব্যর্থতা, হংকং চায়নার বিরুদ্ধে আমরা উইকেট নিতে পারি নাই। তারা যেহেতু ছোট দল এবং বড় দলের বিরুদ্ধে খেললে মনে কিন্তু একটা ভয় থাকে, তারা নর্মালি স্ট্রাইক রোটেট করে করে খেলেছে। কিন্তু শ্রীলঙ্কা তো আসলে মানে অনেক প্রফেশনাল টিম, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টি-20 ফরম্যাটের এশিয়া কাপে। এই ওভারে তারা 13 করে রান সংগ্রহ করেছে মাঝারি 4টা ওভারে। তো ম্যাচ তো আপনার যখন রিকোয়ার্ড রেট মাত্র 7, আপনি 4টা ওভার 13 করে রান দিচ্ছেন ওভার প্রতি, আপনি তো আসলে ম্যাচ থেকে ওই কথাটা আমি আরেকবার একটু আপনার কাছে জানতে চাই যে আমি আরেকটা অ্যাড করি। বাংলাদেশ গতকালকে 16টা ওয়াইড করেছে, ঠিক আছে? এটা আপনি কি ভাবে বলবেন? দ্যাট মিনস 2.4 ওভার্স এক্সট্রা বল করা হতো যদি 20 ওভারের সম্পূর্ণ খেলা হতো, হয়তো আরো হতো, কারণ 14 ওভার 4 বলেই তো খেলা শেষ হয়ে গিয়েছে। তো শ্রীলঙ্কা আপনার ওয়াইড করেছে মাত্র 6টি, তার মধ্যে অধিকাংশ ওয়াইড বল এসেছে পাথিরানার বোলিং থেকে। পাথিরানার প্রচুর ওয়াইড করেন। আইপিএল এ যখন যে সিএসকে হয়ে খেলেন, ইনিংস এর যত ওয়াইড থাকে তার 60-70% পাথিরানাই করে থাকেন। তো আপনি যদি পাথিরানার স্পেলটা বাদ দেন, শ্রীলঙ্কান বাদ বাকি বোলাররা তো ওয়াইডই করেননি, হার্ডলি দে বোল্ড ইন ওয়াইড ডেলিভারিজ। বাংলাদেশ এখানে 16টা ওয়াইড বল করেছে। আপনি ধরেন দুর্ধর্ষ বোলিং না করেন, আপনি আনপ্লেয়েবল ডেলিভারি প্রডিউস করতে না পারেন, বাট আপনি তো কন্ট্রোল লাইন এন্ড লেন্থ মেইনটেইন করে বলটা তো করতে পারেন। এটা করতে তো আর মানে আপনার আহামরি প্লেয়ার হওয়ার প্রয়োজন নেই। ইভেন আপনি ওমানের বোলিংটা দেখেন না পাকিস্তানের সাথে লাস্ট ম্যাচে, তারা কিন্তু এতগুলো এক্সট্রাস কনসিড করে নাই। আপনি সেই ভ্যারিয়েবল গুলো কন্ট্রোল করেন যেটা আপনার হাতে রয়েছে, যেটা হাতে নেই সেটা না নিয়ে আমি না হয় নাই ভাবলাম। কিন্তু এই যে নাম্বার অফ ওয়াইডস, এটা কন্ট্রোল কিন্তু বাংলাদেশের বোলারদের নিজেদের হাতেই ছিল, এবং সেই জায়গায় বাজেভাবে ওয়াইড গুলো আমরা দেখেছি গতকাল। প্রদীপ ভাই, আপনার কাছে অনিক ভাইয়ের একটা কোশ্চেন একটু করতে চাই। সেটা হচ্ছে, অনিক ভাই বলছিলেন যে শেখ মেহেদী ক্যাচ ড্রপ
করার পরে তাকে বলে আনা হয়েছে। তো উনি বললেন যে রোবট তো না, তাতে তো এটা ইমোশনাল ব্যাপার থাকবে যে না আমি একটু ডাউনে আসি। তো এটা কেন? ক্যাপ্টেন কি আসলে ম্যাচিউর না, নাকি আমরা ওনাকে যেভাবে অ্যালাইনমেন্ট করা হয়েছে উনি ওটাকে শুধু কপি পেস্ট করছেন? আমার মনে হয় না, যেহেতু ধরেন আমরা প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলছি, মেন্টালি আপনাকে একটু টাফ হতে হবে। ক্যাচ ড্রপ করেছেন, আপনি তো কোনো অপরাধ করেননি, চুরি ডাকাতি তো করেননি, তাই না? আপনি মন ছোট কেন করবেন? উনি তো এফোর্ট দিয়েছেন। এমন যদি হতো যে এফোর্টের ঘাটতি ছিল, বলটা উনি নোটিস করতে পারেননি, সেই ক্ষেত্রে ওনার মধ্যে একটা অপরাধ বোধ থাকার কথা। নর্মালি আমরা প্রফেশনাল ক্রিকেটে দেখি যে ফিল্ডিং ভালো হোক বা একটা মিস হোক, ডেসপাইট বিং আ গুড এফোর্ট, সেক্ষেত্রে কিন্তু বাদবাকি টিমমেট এসে তাকে চেয়ার আপ করে। আমার মনে হয় ঘটনা ওখানে শর্ট আউট হয়ে যাওয়ার কথা। শেখ মেহেদী কিন্তু নতুন বলে পাওয়ার প্লেতে বোলিং করেন টি-20 সেটআপে। গতকালকে উনি প্রথম ওভারে বল করেননি, বাট যখনই উনি প্রথম ওভারে বল করেননি আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে পাওয়ার প্লেতে মাঝে কোনো না কোনো সময় আসবেন। এবং ধরেন আমাদের যদি রিসোর্স দেখেন, গতকালকে রিশাদ হোসেন তো ফুল রিদেমে ছিলেন না, তো সেখান থেকে কিন্তু আমাদের ওরকম একটা ধারণা ছিল যে রিশাদ হোসেন হয়তো ফুল কোটা বোলিংটা করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনার অপশন থাকে একমাত্র শামীম হোসেন পাটোয়ারি। তাহলে স্পিনারদের ওভার কিছু শেখ মেহেদী হয়তো পাওয়ার প্লেতেই করবেন। পাওয়ার প্লের পরে যখন ফিল্ডার ওয়াইড স্প্রেড হয়ে যাবে, বাউন্ডারিতে ফিল্ডার থাকবে, সেই ক্ষেত্রে হয়তো শামীম হোসেন পাটোয়ারিকে আনার প্ল্যান ছিল। কিন্তু আসলে মাঝের যে মিড ওভার 7 to 10 আমরা এত বেশি রান কনসিড করেছি, বাংলাদেশ হয়তো একটা প্ল্যান ছিল যে ডেথে কারা বল করবে। হয়তো তানজিম সাকিবের 2টো ওভার রাখার প্ল্যান ছিল, মোস্তাফিজুর রহমানের 2টো ওভার রাখার প্ল্যান ছিল, 4টা ওভার লাস্টে হবে। আর শরীফুল কিন্তু 3টা ওভার আমরা পাওয়ার প্লেতে বোলিং করেই ফেলেছি। সো শেখ মেহেদীকে আনা আমার কাছে খুব যুক্তিহীন মনে হয়নি। আর পরে হয়তো আনা যেতে পারতো, মনে হয় না, কারণ প্রফেশনাল ক্রিকেট এটা আপনি একটা ক্যাচ ফেলেছেন দেখে বোলিং এ খুব ইফেক্ট পড়বে। এটা যদি আপনি ফার্স্ট ইনিংসে হইতো তাহলে হয়তো ডিফারেন্ট থাকতো। সেকেন্ড ইনিংস হওয়ার কারণে আসলে প্রেসারটা যেহেতু আমরা বিল্ড করে ফেলেছি যে আমরা 140 রান তো আর বোলিং অপশন নেই। আমি যেটা বললাম যে ধরুন খেলা যদি 20 ওভারের হতো, আপনার অবশ্যই মোস্তাফিজের 2টো, তানজিম হাসান সাকিবের 2টো, এই 4টা ওভার তো লক করতে হবে ডেথ ওভারসে। তাহলে আপনি পাওয়ার প্লেতে বোলিং ওভার গুলো হিসাব করেন, মোস্তাফিজ 1টা, তানজিম হাসান সাকিব 1টা, 2টো, শরীফুল 3টা, 5টা, আরেকটা ওভার তো একজনকে করতে হবে। আমরা এই জায়গাগুলোতে পাকিস্তানকে পাওয়ার প্লে থেকে 2 ওভার বল করে একটা আপনি মিড ওভার আরেকটা হয়তো করাবেন না, মাঝে তো আপনার বল করতে হবে 10 to 16। এখানে মিড ওভার এসেও কিন্তু ভালো রান কনসিড করেছে। আচ্ছা, আমরা আসলে এই ভারাক্রান্ত আলোচনা থেকে একটু বের হয়ে আমরা আপকামিং ম্যাচ নিয়ে কথা বলতে চাই। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের কথা যদি বলি, সেটা হচ্ছে পাকিস্তান ভারতের ম্যাচ, এবং সেটা যদি টি-20 ফরম্যাটে হয় তাহলে আরো বেশি আকর্ষণীয় হয়ে যায়। সো আজকের খেলা হচ্ছে পাকিস্তান বনাম ভারত, এবং সেটা দুবাইতে খেলাটা হচ্ছে। আমরা যদি অনিক ভাইয়ের কাছে একটু আসতে চাই। অনিক ভাই, আমরা এই খেলা নিয়ে বাংলাদেশের দর্শক কিংবা আমাদের এক্সপেকটেশনটা কেমন? না, এক্সপেকটেশন তো হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বরাবরই পাকিস্তানের ক্রিকেট সাপোর্টার বেশি। কারণ 92 ওয়ার্ল্ড কাপটা প্রথম যখন আমরা দেখেছিলাম তখন আসলে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। সো ওইখান থেকে আমাদের পাকিস্তানের একটা ফ্যান বেস তৈরি হয়েছে। আর ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ম্যাচ মানে আসলে আলাদা হাইপ, এবং সেই হাইপে এইবার ভেন্যুটা আসলে এমন একটা ভেন্যুতে খেলা হচ্ছে যেখানে আপনি বাউন্ডারি এক্সপেক্টেড একটু কম হবে অন্যান্য টি-20 ম্যাচের তুলনায়। এবং আমি খুব এক্সাইটেড পাকিস্তানের স্পিন অ্যাটাক এবং ইন্ডিয়ার স্পিন অ্যাটাকের ব্যাটেল দেখার জন্য। এটা মনে হয় না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কখনো এর আগে এইরকম স্পেসিফিক স্পিন ভার্সেস স্পিন হয়েছে। আমি অনিক ভাইয়ের কাছে একটু স্টেট নিয়ে আসবো, তার আগে একটু প্রতীক ভাইয়ের কাছে জানতে চাই, আপনার কাছে পাকিস্তান ভারত ম্যাচ নিয়ে কি অ্যানালাইসিস কিংবা কি এক্সপেকটেশন আপনার? পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে জয়লাভ করতে হয়, যতই পাকিস্তানি মিস্ট্রি স্পিনার থাকুক, আমার মনে হয় তাদের পেসারদেরকে স্টেপ আপ করতে হবে। আপনি এখন ওমানের বিরুদ্ধে পাকিস্তান ধরুন যে স্কোয়াড নিয়ে খেলেছে, আপনি রিসেন্ট টাইমে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়গুলো যদি দেখেন, সেখানে কিন্তু পেসারদের ভূমিকা ছিল। আপনি টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান যেখানে 10 উইকেটে জয়লাভ করে, সেখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদির একটা আগুন ঝরা স্পেল ছিল। আপনি লাস্ট এশিয়া কাপে দুবাইয়ের মাঠে নাসিম শাহর একটা দুর্দান্ত স্পেল আমরা দেখেছি। তো ইন্ডিয়ার যে ব্যাটাররা রয়েছেন তারা আসলে আইপিএল এ এত বেশি ম্যাচ খেলে অভ্যস্ত। এত বেশি ম্যাচ খেলার কথা কেন বলছে, কারণ আপনি দেখবেন আইপিএল এর টিম থেকে 10টা, এবং এটা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হয়, 2 বার করে হোম এন্ড অ্যাওয়ে বেসিসে খেলা হয়। সো প্রচুর ম্যাচ আসলে খেলা হয়, এবং ইন্ডিয়ার উইকেট গুলোতে স্পিন কন্ডিসিভ থাকে মোস্ট অফ দ্য ভেনুস, আর কিছু কিছু ভেনুতে হয়তো অনেক রান সংগ্রহ হয়ে থাকে। সো আমার মনে হয় না যে আবরার আহমেদ বা সুফিয়ান মুকিম ভালো স্পিনার তারা, বাট তারা ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপ রানে লাগাম টানতে পারবে।
পাকিস্তানকে যদি এই ম্যাচে কম্পিটিটিভ হতে হয় দুটো জায়গায় তাদের অপশন রয়েছে, এবং আমি এটা স্কোয়াড অ্যানালাইসিসের সময় বলছিলাম। একটা হচ্ছে একদম টপ অর্ডার, যেটা সাহেবজাদা ফারহান, সাইম আয়ুব, মোহাম্মদ হারিস, বা আপনি যদি আরেকটু নিচে নেন ফাকার জামান, এই পোর্শনটা। আর একটা হচ্ছে আপনার শাহিন শাহ আফ্রিদির সাথে অবশ্যই দে মাস্ট ইনক্লুড এনি অফ দ্য পেসার্স ফ্রম দ্য স্কোয়াড। ইট কুড বি ইদার হারিস রাউফ or Mohammad Wasim Jr. or Hassan Ali, but I would love to see Haris Rauf back in the squad. এবং সেই ক্ষেত্রে হবেটা কি যে নতুন বলে যদি কিছু আর্লি উইকেট পিক করতে পারে তাহলে হয়তো আপনি সেই ক্ষেত্রে কম্পিটিটিভ হতে পারবেন। না হলে ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপটা এত লম্বা এবং তাদের প্রত্যেকটা ব্যাটারের যদি আপনি স্ট্রাইক রেট দেখেন, আমি বলছিলাম যে অন্যান্য টিমে আপনি 130+ স্ট্রাইক রেট করা ব্যাটার হারিকেন দিয়ে খুঁজতে হবে, বাংলা ভাষায় যেটা আমরা বলি। আপনি আফগানিস্তানে যান, আপনি বাংলাদেশে যান, লিটারালি এইভাবে খুঁজে 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 বের করতে হবে যে কে আছো কে আছো। আর ধরেন আপনি ইন্ডিয়ান স্কোয়াডে সবচেয়ে আন্ডাররেটেড ব্যাটার যদি আমরা বলি আকসার প্যাটেল, তার স্ট্রাইক রেট হচ্ছে 139। হ্যাঁ 139, মানে যখন উনি ব্যাটার হিসেবে রোলটা প্লে করবেন আর কি, 139 হচ্ছে তার স্ট্রাইক রেট। এটা হচ্ছে ইন্ডিয়ার অ্যাভেলেবল ব্যাটারদের মধ্যে লোয়েস্ট। আপনি সূর্য কুমার যাদবের স্ট্রাইক রেট দেখেন 160+, আপনি অভিষেক শর্মার স্ট্রাইক রেট দেখেন 190+, আপনি তিলক ভার্মার স্ট্রাইক রেট দেখেন 155, শুভমান গিল 130+, হার্দিক পান্ডিয়া 140+, জিতেশ শর্মা 140+। সো এই ধরনের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে আপনি স্পিন দিয়ে কখনোই লাগাম টানতে পারবেন না, কজ একজন মারবে আরেকজন আসবে, একজন মারবে আরেকজন আসবে। শুরুতে যদি উইকেট না যায়, ধরেন আফটার 6th ওভার আপনি স্পিনার আনলেন, আপনি কয়জনকে আউট করবেন? অনেক ভাই, আমরা লাস্ট একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম যেখানে 13টা মানে দুই প্রতিপক্ষ খেলা মানে মুখোমুখি হয়েছে, সেখানে হচ্ছে 10টা ম্যাচ জিতেছে হচ্ছে ইন্ডিয়া এবং 3টা পাকিস্তান। এবং খেলাটা যেহেতু দুবাইতে হচ্ছে, অন এভারেজ আপনার কাছে দুবাই মাঠ এবং এই দুই টিমের অ্যানালাইসিস কি বলছে? দুবাইয়ের ভেন্যু বরাবরই স্পিন ফ্রেন্ডলি, এবং এটার ভেন্যুটা সবচেয়ে বেশি ইউনিকনেস হচ্ছে আপনার গ্রাউন্ডটা স্কোয়ারিশ জায়গায় ওয়াইড এবং স্ট্রেইট বলেন, আপনি ফাইন লেগ অঞ্চল বলেন, কিপারের পিছনে অঞ্চল, এইটা একটু মানে শর্টার সাইড। সো যেহেতু গ্রাউন্ডটা দুই দিকে ওয়াইড এবং আপনার ভাইয়া পেস অ্যাটাকের দিকে বেশি ঝুঁকতেছিলেন, আমি আসলে ভেন্যুর কারণে এবং বর্তমান ক্রিকেটের প্যাটার্নের কারণে বা বলেন বা ইন্ডিয়ান অ্যাটাকের কারণে বলেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে পাকিস্তানের স্পিন অ্যাটাকটার সাথে ইন্ডিয়ান ব্যাটিং অ্যাটাকের একটা ভালো ফাইট হবে। হ্যাঁ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ভালো স্টার্ট দিতে হবে, ওনাদেরকে ভালো স্টার্ট দিতে হবে, কিন্তু খেলাটা বরাবরই এই মিডল ওভার্স এর ব্যাটেলের মধ্যে থাকবে এবং পাকিস্তান কিন্তু 3জন পেসার নিয়ে নামার চান্স খুব একটা নাই, খুব একটা না। প্রফেশনাল 3জন পেসারের কথা বলছি না, বাট আমার মনে হয় যে ওমারের সাথে যে লাস্ট ম্যাচটা ছিল সেখানে শুধুমাত্র শাহিন শাহ আফ্রিদি ফ্রন্টলাইন পেসার ছিলেন। আপনি এই সেটআপ নিয়ে খেলতে ডেফিনেটলি ঠিক আছে। এবং আমি ধরেন যদি পাকিস্তান টিম ম্যানেজমেন্টে থাকতাম বা আপনি যদি আমাকে বলতেন যে তারা কিভাবে আরেকটু বেশি কম্পিটিটিভ হতে পারে আজকের ম্যাচে, শাহিন শাহ আফ্রিদি, হারিস রাফ তো আমার কথা শুনবেন না, বাট কোনোভাবে যদি তাদের কাছে মেসেজ পৌঁছানো যেত, আমি তাহলে হারিস রাফ এবং ফাহিম আশরাফ অবশ্যই হয়তো থাকবেন, সেই হিসেবে 3জন পেসার হবে। অভিষেক শর্মার উইকেটটা খুবই ক্রুশাল হবে, ওনাকে যদি শুরুতে পিক করতে পারে পাকিস্তান, ইন দ্যাট কেস দি স্পিনার্স মাইট কাম ইনটু দ্য গেম, ঠিক আছে। বাট উনি যদি পাওয়ার প্লে তা সার্ভাইভ করে ফেলেন, তারপরে আসলে অনেক টাফ হয়ে যাবে স্পিনারদের জন্য। তাহলে এখন অভিষেক শর্মাকে দ্রুত ফেরানোর উপায় কি? এই দায়িত্বটা নিতে হবে, যদি হারিস রাফ টিমে ইনক্লুডেড হন ওনাকে, বা যদি ফাহিম আশরাফ থাকেন তাহলে তাকে এই দায়িত্বটা নিতে হবে। আমরা যদি অভিষেক শর্মার রিসেন্ট টাইম ডিসমিসাল গুলো দেখে থাকি, যেই ইনিংস গুলো উনি ম্যাচের শুরুর দিকে আর কি উইকেট দিয়েছেন, তাকে আপনার লেগ সাইডে শট খেলতে বাধ্য করতে হবে। অভিষেক শর্মা কিন্তু অফ সাইডে খুবই স্ট্রং একজন প্লেয়ার এবং উনি খুব দ্রুত খুব ইজিলি লেগ সাইডে সরে গিয়ে রুম ক্রিয়েট করে ফেলতে পারেন, ঠিক আছে। তো আপনাকে সবসময় অ্যান্টিসিপেট করতে হবে যে অভিষেক শর্মার মুভমেন্টটা কিরকম হতে পারে এবং ওনাকে অফ সাইডে যেন উনি শট খেলতে না পারেন সেই জন্য আপনাকে ওনাকে রুম দেওয়া যাবে না, ক্র্যাম্প করতে হবে রুমের জন্য, যেন উনি লেগ সাইডে চার্জ করতে বাধ্য হন। আপনি ইউএইর সাথে ম্যাচে দেখেন, ওখানে কিন্তু জুনায়েদ সিদ্দিকী তাকে অনেকটা একই রকম ফাঁদে ফেলেছে। আপনি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার লাস্ট টি20 সিরিজটা যদি দেখেন, সেখানে তানজিম হাসান সাকিব পরপর 2বার তাকে আউট করেছেন অভিষেক শর্মাকে, অনেকটা এরকম।
আউটসাইড লেগ স্ট্যাম্প বা লেগ স্ট্যাম্পের উপর হালকা কিছুটা শর্ট লেন্থ, গুড লেন্থ আর শর্ট অফ এ গুড লেন্থ, এই ধরনের ডেলিভারি গুলো যখন অ্যাংলিং ইন হয়ে ওনার ভেতরে আসবেন সেই ক্ষেত্রে উনি কিন্তু লেগ সাইডে বলটা চার্জ করতে বাধ্য হবেন। এবং তানজিম হাসান সাকিবের বিরুদ্ধে একটা ম্যাচে উনি প্লেড অন হয়েছেন, একটা ম্যাচে উনি মিড অনে হোল্ড আউট হয়েছেন, এবং ইউএইর সাথে ফার্স্ট ম্যাচে কিন্তু জুনেদ সিদ্দিকী হ্যাড দ্য সেম প্ল্যান এবং উনি কিন্তু অভিষেক শর্মাকে ডিসমিস করতে সক্ষম হয়েছেন। সো ফর টিম পাকিস্তান, ইফ দে ওয়ান্ট টু বি মোর কম্পিটিটিভ, bat with bravery at the top and try to dismiss Abhishek Sharma at the very beginning. Only if this happens, in that case, I guess Pakistan spinners might have a chance. তো অনেক ভাই, আমরা অনেকদিন পর আসলে এই টুর্নামেন্টে যাদেরকে পাকিস্তান ভারতের যে দ্বৈরথ আমরা দেখি, এখানে আসলে রিসেন্ট টাইমে যাদেরকে স্টার বলি, যদি আপনি বলেন যে রিজওয়ান বাবরকে আমরা দেখছি কিংবা রোহিত এবং কোহলিকে দেখছি, এরা এই পেয়ার কিন্তু খেলছে না। তো আসলে কি এই এশিয়া কাপে কি আমরা একটু স্টার কম নিয়ে খেলছি, মানে দেখতে পাচ্ছি, কিংবা আসলে এশিয়া কাপে পাকিস্তান ভারতের দ্বৈরথেও কিন্তু স্টার কম মনে হচ্ছে? আসলে কি মনে করছেন আপনি? না, আমার কাছে সেরকম মনে হচ্ছে না, কারণ এই যে আমরা শুভমান গিল, তিলক ভার্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দে অল স্টার্স। এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আপনি পাকিস্তানের যদি যে আমি শাহিন আফ্রিদি আছে, ফাকার জামান আছে, আরিস রৌফ আছে, সো স্টার কমতি নাই। হয়তো আপনি 10,000 রান করা প্লেয়ার নাই, সেটা হইতে পারে, বাট স্টার এখানে আছে এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ স্টার জন্ম নেয়। সো আজকে হয়তো আমরা নতুন কোন স্টারকে দেখতে পারি। আমরা আশা করি একটা ভালো কম্পিটিটিভ ম্যাচ হবে। আমরা যেটা দেখলাম, লাস্ট পাকিস্তান ওমানের বিপক্ষে ম্যাচ জিতেছে এবং ইন্ডিয়া ইউএইর বিপক্ষে মানে দুইটা ম্যাচে এক পেশীয় ম্যাচ হয়েছে। তো আমরা কি এই দুই ম্যাচে পাকিস্তান ভারতের টিমে কোনো চেঞ্জ আসছে কিনা, কিংবা কোনো চেঞ্জ আসছে কিনা, আপনাদের মতে কি মনে হয়? ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে আসলে আমার বরাবরই কিছু মতামত ছিল। আমি জানি না কেন গৌতম গম্ভীর আর্শদীপ সিংকে কি খুব একটা পছন্দ করেন না, নাকি উনাকে আমরা ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে আর্শদীপ সিংকে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট পুরোটা সিরিজ ক্যারি করেছে, একটা ম্যাচও দেয়নি। এবং আর্শদীপ সিং কিন্তু নতুন বলে খুবই দুর্দান্ত একজন বোলার, এবং আমি বলছি যে পাকিস্তানের টপ অর্ডার কিন্তু চেষ্টা করবে যে চার্জ করে খেলতে, পাওয়ার প্লেতে দ্রুত রান সংগ্রহ করতে। ইন দ্যাট কেস আমার মনে হয় ইন্ডিয়া শুড ইনক্লুড আর্শদীপ সিং। এতগুলো ব্যাটার নিয়ে খেলার তাদের প্রয়োজনীয়তা নেই। শিভাম দুবের মতো বোলার পাকিস্তানের কাছে পাত্তা পাবে না, মানে এটা ও ইউএই আনপ্রফেশনাল টিম, সেই ক্ষেত্রে হয়তো উইকেট পেয়েছে। ইস্টওয়েস্ট বিনিও তো 5টা না 6টা উইকেট পেয়েছিল বাংলাদেশের সাথে। আমাদের ক্রিকেটের অবস্থা অনেকটা ওই ওরকমই ঘুরে ফিরে, ইউএইর কাছে তো আমরা সিরিজও হেরেছি। তো এই জন্য আমি উদাহরণটা দিলাম যে ইস্টওয়েস্ট বিনিকে আর কখন আপনি দেখেছেন তাকে এত ভালো বোলিং করতে? নো, শিভাম দুবে পেয়েছেন উইকেট, বাট আমার মনে হয় আর্শদীপ সিং শুড কাম ইন প্লেস অফ শিভাম দুবে। সরি। এবং যেহেতু আমরা এক্সপেক্ট করছি যে পাকিস্তানের স্পিনাররা ভালো করবে মিড ওভার্সে, I would like to see more power to encounter the spin. সেই ক্ষেত্রে সঞ্জু স্যামসনের পরিবর্তে জিতেশ শর্মাকে আমি অবশ্যই দেখতে চাইবো, কজ নো ডাউট সঞ্জু স্যামসন খুবই কোয়ালিটি একজন প্লেয়ার, বাট হি ইজ ইউজড টু ব্যাট এট দ্য টপ অফ দি অর্ডার। সেক্ষেত্রে উনি খুব ভালো ব্যাটিং করে থাকেন। কিন্তু যেহেতু এখানে সঞ্জু স্যামসনকে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট চাচ্ছে মিডিল অর্ডারে অকুপাই করতে, আমার মনে হয় সেই ক্ষেত্রে পাকিস্তানের রিস্ট স্পিন যেটা মোহাম্মদ আবরার বলি বা সুফিয়ান মুকিম বলি, এই জাতীয় স্পিন করতে জিতেশ শর্মা বেশি ফ্রুটফুল হবে। সো এই দুটো চেঞ্জ আমি দেখতে চাচ্ছি। একটা হচ্ছে জিতেশ শর্মা ইন প্লেস অফ সঞ্জু স্যামসন, আর একটা আর্শদীপ সিং ইন প্লেস অফ শিভাম দুবে। পাকিস্তানের ক্ষেত্রে আসলে দে মাস্ট ইনক্লুড আ পেসার। এখন সেটা কার পরিবর্তে করবেন এটা পাকিস্তান টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন, কিংবা কে অ্যাভেলেবল আছেন। হ্যাঁ, বাট হারিস রাউফ বা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এই দুজনের একজনকে পাকিস্তানকে অবশ্যই ইনক্লুড করতে হবে। এর পাশাপাশি আমার আসলে খুব বেশি চেঞ্জেস পাকিস্তানের অনেকের কাছে জানতে চাওয়া যে আপনি এই দুই টিমে আর কি চেঞ্জ চাচ্ছেন? না, ওনার আমার মোটামুটি টিম এক্সপেকটেশন একই হয়ে গেল। তবে এই মুহূর্তে ভাইয়ার যে টিম, সেখানে আসলে আমার কাছে এক্স ফ্যাক্টর হচ্ছে আর্শদীপ। উনি শুরুতে নতুন বলে বল করতে পারেন, ডেথ ওভারে উনি খুব ডেঞ্জারাস। ওনাকে দিয়ে কিন্তু ধোনি ম্যাচও বের করে নিয়ে আসছেন। তাহলে অনেক ভাই, আমি আপনার কাছে জানতে চাই আসলে কি ফ্যাক্টরের কথা আপনি বলছিলেন যে আর্শদীপ সিং এর কথা। তো সেক্ষেত্রে ইলেভেনটা আপনি যদি আপনার মতো করে যদি বলেন যে আসলে ইলেভেনটা আপনার কাছে কি আসতেছে? আমার কাছে আসতেছে যে অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্য কুমার, হার্দিক পান্ডিয়া, এবং আমি জিতেশ শর্মার পক্ষে চাচ্ছি। কারণ
একটু ভ্যারিয়েশন আসবে এবং উনিও অনেক ব্রুটাল স্পিনের এগেনস্টে। সাথে আকসার প্যাটেল, কুলদীপ, জসপ্রীত বুমরা, আর্শদীপ, ওনাদেরকে চাচ্ছি। আমরা তাহলে পাকিস্তানের এই 11টা কেমন দেখতে পাচ্ছি প্রতীক ভাই? তাহলে সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব at the top, মোহাম্মদ হারিস number 3, ফাকার জামান number 4, সালমান আলী আগা the skipper at number 5, হাসান নওয়াজ number 6, এরপরে আসবেন মোহাম্মদ নওয়াজ number 7। এখন ফাহিম আশরাফকে তারা নাম্বার 8 এ খেলাবেন, নাম্বার 9 এ শাহিন শাহ আফ্রিদি, নাম্বার 10 এ আবরার, নাম্বার 11 এ সুফিয়ান মুকিম। এই ছিল পাকিস্তানের লাইন আপ। এখন আমি যদি পাকিস্তান টিম ম্যানেজমেন্টে থাকতাম, I would have dropped হাসান নওয়াজ, কারণ হাসান নওয়াজের লাস্ট ম্যাচে আমরা স্ট্রাইক রোটেশন অনেক ঘাটতি দেখেছি, এবং সেই জায়গায় আমার মনে হয় যে সালমান আলী আগা এবং মোহাম্মদ নওয়াজ মিড ওভার্সটা হ্যান্ডেল করার দায়িত্ব নেবেন, এবং ডেথ ওভার্সে যখন চার্জ করতে হবে তখন ফাহিম আশরাফকে আমরা একটু উপরে উঠে ব্যাট করালে সেই ক্ষেত্রে আপনি হারিস রাফ অথবা মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে ইনকর্পোরেট করতে পারবেন। সো টিমে একটাই চেঞ্জ, মানে আরেকটা বাড়তি চেঞ্জ আমি এক্সপেক্ট করবো, সেটা হচ্ছে হাসান নওয়াজের জায়গায় হারিস রাফ। তাহলে সেই ক্ষেত্রে ব্যাটিং অর্ডারটা এরকম হবে, সাইম আইয়ুব আর সাহিবজাদা ফারহান টপে, মোহাম্মদ হারিস নাম্বার 3, ফাকার জামান নাম্বার 4, সালমান আলী আগা নাম্বার 5, মোহাম্মদ নওয়াজ এট নাম্বার 6, নাম্বার 7 আসবেন ফাহিম আশরাফ, তারপরে নাম্বার 8 এ শাহিন শাহ আফ্রিদি, নাম্বার 9 এ হারিস রাফ, নাম্বার 10 এ মোহাম্মদ আবরার, নাম্বার 11 এ সুফিয়ান মুকিম। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক স্ট্রং, কিংবা যদি বলি কম্পিটিটিভ একটা। হ্যাঁ, আমি তো এটাই বলছিলাম যে টপ অফ দি অর্ডার বা টপ অর্ডার কিন্তু এই টুর্নামেন্টে ওয়ান অফ দ্য বেস্ট টপ অর্ডার্স পাকিস্তানের, অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কা। এই তিনটা টিমের টপ অর্ডার কিন্তু বেশ ভালো। তো পাকিস্তানকে যদি ম্যাচে আসতে হয়, এই মানে বড় টিমগুলোর বিরুদ্ধে আপনি মানে কখন ভালো করতে পারবেন? এখন ধরেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের হাইপ যতই থাকুক, আপনাকে এটা মেনে নিয়ে মাঠে নামতে হবে যে ভারত শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তো ছোট দল মানে দুটোর মধ্যে হবে, কিন্তু যে দলটা ছোট থাকবে, বড় দলের বিরুদ্ধে কম্পিটিটিভ হতে গেলে তাকে শুরুতেই আগিয়ে যেতে হবে, কারণ আপনি বড় দলের বিরুদ্ধে পরে কামব্যাক করার কোনো অপশন নাই। তাহলে জায়গা কোনটা? দুটো, একটা হচ্ছে যখন আপনি ব্যাট করবেন টপ অর্ডার ক্লিক করতে হবে, বা ধরেন আপনি যখন বোলিং আসবেন সেই ক্ষেত্রে কি পেসারদেরকে সফল হতে হবে। তার পরবর্তীতে তাহলে যারা কি রোল প্লে করবেন তারা ম্যাচটাকে ধরতে পারবেন, কিন্তু আপনি শুরুতে পিছিয়ে গেলে এই ধরনের দলের বিরুদ্ধে আপনি ম্যাচে ফেরত আসতে পারবেন না। অনেক ভাই, খুব ডিফিকাল্ট। প্রেডিকশন কি বলছে আপনার? প্রেডিকশন, আমার প্রেডিকশনে ইন্ডিয়া জিতবে। যদি আগে ব্যাটিং করে তাহলে হচ্ছে 30 রান মিনিমাম ডিফারেন্স থাকতে পারে, আর যদি পরে ব্যাটিং করে তাহলে হচ্ছে 4 to 5 উইকেটস হাতে রেখে ম্যাচ জিতবে। প্রতীক ভাই? ইফ ইন্ডিয়া চেস দে উইল উইন বাই 7 উইকেটস, আর যদি তারা আগে ব্যাটিং করে অ্যারাউন্ড 30 to 40 রানস মার্জিনে জিতবে। কিন্তু বাংলাদেশের দর্শকরা চায় পাকিস্তান জিতুক। আচ্ছা, আমরা ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের প্রোগ্রাম। দর্শকদেরকে আজকে এ পর্যন্তই শেষ করতে চাই, এবং আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্স ইউটিউব এবং ফেসবুকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ম্যাচে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।